আপকি আদালতে আইন মন্ত্রী কিরণ রিজিজুর ওপর প্রথম অভিযোগ হলো যে তিনি জুডিশিয়ারির ওপর নিজের কন্ট্রোল চান। কিরণজি, গত কয়েকদিন ধরে আপনার বক্তব্য নিয়ে জুডিশিয়ারিতে হইচই পড়ে গেছে। সমস্ত জাজ, বড় বড় উকিল বলছেন যে ইনি কে এসে গেলেন। ওনারা বলছেন বুল ইন চায়না সব, মানে বাংলায় বললে এর মানে দাঁড়ায় ওনাদের দোকানে একটা ষাঁড় ঢুকে পড়েছে। ব্যাপারটা হলো, আমায় যে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে আর যে দায়িত্ব রয়েছে আমি সেটাই পালন করছি। এবং সরকার আর জুডিশিয়ারির মধ্যে একটা ব্রিজের কাজ ল মিনিস্টার করে থাকেন। আমি এমন কথা কখনো বলি না যেটা অসাংবিধানিক হয়। এটাকে কিছু লোক ভুলভাবে তুলে ধরেন আর ভুলভাবে কিছু লোক নিউজেও দেখিয়ে দেন। ফলে কিছু মানুষ বলার সুযোগটাও পেয়ে যান। কিন্তু আপনি দেখুন, দেখবেন এটা আমি বলা ভুল হয় যে কথা এর বলি না। আগে যারা ল মিনিস্টার হয়েছেন, রাম জেঠমালানি, অরুণ জেটলি, রবিশঙ্কর প্রসাদ, কপিল সিব্বল, অশোক সেন, বড় বড় মানে প্রত্যেকেই প্র্যাকটিসিং লয়ার ছিলেন। আম্বেদকর সাহেবের নামটা বলতে ভুলে গেলেন। হ্যাঁ, বাবা সাহেব আম্বেদকর। তো এই সমস্ত আইনমন্ত্রীরাই প্র্যাকটিসিং লয়ার ছিলেন। ওনারা জানতেন সুপ্রিম কোর্টে কিভাবে কাজ হয়, উকিলরা কি কাজ করেন। আর ওরা এটা বলেন যে ইনি তো কিছুই জানেন না, ইনি এমন এক বর যিনি কখনো ঘোড়ায় চড়েননি। যারা আজ পর্যন্ত দেশের ল মিনিস্টার হয়েছেন, ওরা আইনের দিক থেকে ওনাদের জ্ঞান আর অভিজ্ঞতা অবশ্যই ছিল। তো কিছু লোকের অবশ্যই সমস্যা হচ্ছে, কারণ একজন নতুন লোক যার লয়ের ব্যাপারে তেমন অভিজ্ঞতাই নেই, সে লয়ের লয়ের ব্যাপারে কথা বলছে। এটা কিন্তু সবাই করেন না। জাজেদের মধ্যেও 99% জাজ আমার পক্ষেই চিন্তাভাবনা করেন, আমি এটা জানি। ১-২ জন এমন মন্তব্য করতেই পারেন। কিন্তু কিছু উকিল রয়েছেন যারা অন্য আইডিওলজি বা অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত এবং বেশ বড় উকিল। সমস্যা ওনাদের বেশি হচ্ছে যে ওনারা আমি বলেন ল যে মিনিস্টার হয়ে আপনি গেছি। গ্রাম থেকে এসেছেন, এমন গ্রাম যেখানে না বিদ্যুৎ না জল, একটা আগে ট্রাইবাল এরিয়া থেকে এসেছেন। এখন উনি এনাদের আইন শেখাবেন? হ্যাঁ, এটা ঠিক কথাই। আমি একটা ছোট্ট গ্রাম থেকে এসেছি যেখানে কিছুই ছিল না। মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার আগে আমাদের ওখানে প্রায় ৮০% এলাকায় না রাস্তা ছিল, না জলের ব্যবস্থা, না বিদ্যুৎ, কিছুই তো ছিল না। ওখান থেকেই আমি এসেছি। এইজন্য ওনাদের মনে হচ্ছে যে আমি যেটা বলছি তা ওনারা হজম করতে পারছেন না। ওনারা মনে করছেন যে এত বছর ধরে ৫০ বছর, ৬০ বছর আইন নিয়ে পড়াশোনা করে দেশের আদালতে কাজ করছেন। আর একজন নতুন লোক দূর-দূরান্ত থেকে এসে সরকারের পক্ষ নিয়ে কথা বলছে। তো এটা ওনাদের চিন্তা ভাবনাতেই সমস্যা। এইজন্য কিছু লোক বলেন সংসদের ২-৩ জন সিনিয়র এমপি আর কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী এনারা বলেছেন যে ল মিনিস্টার নতুন, ইনি কিছুই জানেন না। তো ঠিক আছে, আমি নতুন, তাতে নতুন কথা শুনতে তো পারব। কিন্তু আমাদের দেশের ইতিহাসে এর আগে এমন কোনো আইনমন্ত্রী হননি, এমন কোনো ল মিনিস্টার হননি, যিনি জুডিশিয়ারির ওপর এইভাবে আক্রমণ করেছেন। যে কথাটা আমার বলা উচিত, সেটা যদি আমি সঠিকভাবে বলি, তাকে আক্রমণ মনে করা ঠিক নয়। আর জুডিশিয়ারিকে আমরা সবাই স্বীকৃতি দিই এবং ভারতের গণতন্ত্র তো মজবুতভাবে চলছেই। আর এর একটা বড় কারণ হলো যে ভারতবর্ষের যেরকম বিচার ব্যবস্থা রয়েছে, জুডিশিয়াল স্ট্রাকচার রয়েছে, তা বেশ মজবুত, রোবাস্ট রয়েছে। আর এইজন্য আমরা বলি যে জুডিশিয়ারির কাজকর্ম রয়েছে, তাতে আমরা হস্তক্ষেপ করব না। আর জুডিশিয়ারিরাও যেন এক্সিকিউটিভ আর লেজিসলেচারের কাজকর্মে হস্তক্ষেপ না করে। মাঝে যে লক্ষণরেখা টানা আছে না, সেটা সংবিধান থেকে এটা আমরা প্রাপ্ত করেছি। ওটা যেন কেউ পার না করে, তাহলে তা দেশের জন্যই মঙ্গল। আপনি একটু বেশিই লক্ষণ রেখা টেনে দিয়েছেন। দেখুন, আমার কাছে গত ৭-৮ দিনের খবরের কাগজ আছে, আলাদা আলাদা এলাকার খবরের কাগজ। এদের হেডলাইন কি বলছে দেখুন। সুপ্রিম কোর্ট সংবিধান হাইজ্যাক করেছে, কিরণ রিজিজু। কিছু লোক নিজেকে সংবিধানের ওপর মনে করে, কিরণ রিজিজু। কিরণ রিজিজু জাজদের নিশানা করছেন। কিরণ রিজিজু বলছেন জাজেরা ভোটে লড়েন না। কিরণ রিজিজু বলছেন আইবিআর রয়ের রিপোর্ট জনসমক্ষে আনা উদ্বেগের বিষয়। কিরণ রিজিজু বলছেন সুপ্রিম কোর্ট ভুল করছে।
যদি আমি পড়তে শুরু করি সন্ধে হয়ে যাবে, এত হেডলাইন রয়েছে। আর আপনি বলছেন কোনো আক্রমণ করেন না? ব্যাপারটা হলো রজতবাবু, আ মোদিজির নেতৃত্বে সরকার ৮.৫ বছর পার করে ফেলল। আর ৮.৫ বছরে আপনি এমন একটাও উদাহরণ পাবেন না যে আমাদের সরকার জুডিশিয়ারির অধিকার কম করার জন্য বা জুডিশিয়ারিকে ছোট করে দেখানোর জন্য কোনো কাজ করেছে। আমি যত কথা বলেছি সেগুলো রিঅ্যাকশন এ বলেছি। আমি নিজে থেকে আ এমনি কোনো কথা বলে দিইনি। যখন কিছু কথা সুপ্রিম কোর্টের বেঞ্চ থেকে বলা হলো, যেমন সরকার ফাইল নিয়ে বসে আছে, তো আমার সেটার উত্তর দেওয়াটা জরুরি, বিশেষ করে গণতন্ত্রে। যে আমরা ফাইল নিয়ে এমনিই বসে নেই। বরং আমরা আমাদের প্রক্রিয়ায় যা কাজ করার কথা সেটাই করছি। তো কোর্টেরও ভাবা দরকার, আমাদেরও ভাবা দরকার এমন কথা না বলা, যার ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে চলে যাবে আর মানুষ ভুল আগে তো বুঝুক। কোনো ল মিনিস্টার উত্তর দিতেন না সুপ্রিম কোর্টকে। আপনি একাই এরকম বিরল মানুষ। হ্যাঁ? না, আগেও উত্তর দিতেন আর পার্লামেন্টের আলোচনাতেও অংশ নিতেন। আমি নিজেও পার্লামেন্টে বলি যে, যখন মেম্বার্স অফ পার্লামেন্ট জুডিশিয়ারির ওপর আলোচনা করেন লোকসভা আর রাজ্যসভাতে, তো সেখানে এমন ভাষার প্রয়োগ না করে যাতে জুডিশিয়ারির ক্ষতি হয়। আমি নিজেও বলি, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কোর্টের তরফ থেকে বা কোর্টের জাজেদের তরফ থেকে কোনো পাবলিক প্ল্যাটফর্মে বা অন্য কোথাও বলা হয়, যেটা সরকারের পক্ষে অনুকূল নয়। তো আমি সেটা খুবই আ সাধারণভাবে হয় সেটার জবাব দিই অথবা ব্যাখ্যা করে থাকি। এগুলো এখন নিউজ পেপারে এসেছে, কিন্তু আমার কখনোই এসব অভিপ্রায় ছিল না যে আমি খুব আমি সাধারণভাবে আপনাকে ১টা ২টো এক্সাম্পল দিচ্ছি। সুপ্রিম কোর্টের কলেজিয়াম রেকমেন্ড করল সৌরভ কৃপালকে হাইকোর্টের জাজ করতে হবে। আর আপনি ওর পেছনে আইবি আর র লাগিয়ে দিলেন। যে জাজদের অ্যাপয়েন্টমেন্টের যে প্রক্রিয়া, সেটা খুবই আম সংবেদনশীল আর এমন অনেক জিনিস আছে যেটা আমরা পাবলিক প্ল্যাটফর্মে আলোচনা করতে পারি না। তো আমি সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করব না। তবে সরকার যে সিদ্ধান্ত নেয় বা সরকার যে পদক্ষেপ করে, সেটা চিন্তা ভাবনা করেই তো করে। আর নিজস্ব একটা পলিসি অনুযায়ী আ কাজ করে। সেইজন্য এইসব না আমার তরফ থেকে বা জুডিশিয়ারির তরফ থেকে এই ধরনের জিনিসকে পাবলিক ডোমেইন এ নিয়ে আসা উচিত নয়। কিন্তু এটা তো উনি পাবলিক ডোমেনে এনে দিলেন। উনি বললেন যে সরকার সৌরভ কৃপালকে এই জন্য জাজ অ্যাপয়েন্টমেন্ট করছেন না, কারণ উনি সেম সেক্সের সাপোর্টার। আর তারপর এটাও বললেন, উনার যে বয়ফ্রেন্ড রয়েছেন, উনার যে সঙ্গী, উনার যে পার্টনার, উনি একজন সুইস সিটিজেন, তাই ওনাকে জাজ বানানো যাবে না। এইসব কথা সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাবলিক ডোমেইন এ নিয়ে এসেছে। আমি নিজের তরফে এর কোনো প্রতিক্রিয়া দেব না। কারণ যখন আ আমায় বলতে হবে যে যেরকম ফর্মে অ্যাজ এ ল মিনিস্টার আর আমাদের মাথার উপরে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রীজি রয়েছেন। ওনার চিন্তা ভাবনা, ওনার গাইডেন্স অনুযায়ী আমরা কাজ করে থাকি। আর আ এইরকম কিছু জিনিস আছে যেটা আমি উম কি আদালতে এসেছি, আমার ভালো লাগছে, কিন্তু আমি ওইসব কথাগুলো বলতে পারব না। কিন্তু দেখুন, আপনিই তো বলছেন যে জাজদের আইবি আর রয়ের রিপোর্ট পাবলিকের সামনে আনা উচিত হয়নি। কিন্তু ওনারা বলছেন এটা তো ট্রান্সপারেন্সি, এতে সমস্যার কি আছে? আ ট্রান্সপারেন্সির মাপকাঠি আলাদা হয়ে থাকে। এখন মানে দেশের ব্যাপারে সত্যি বলতে সবার সামনে বলাটা একেবারেই ঠিক নয়। তাহলে তা বলা উচিত হবে না। আর মানুষের স্বার্থে যে জিনিস বলা উচিত সেটা লুকানোও ঠিক নয়। এই ব্যাপারটা ক্লিয়ার আছে। কোন জিনিস বলা উচিত আর কোনটা বলা উচিত নয়। দেখুন, আজ আপকে আদালতে জনগণও রয়েছেন, সুযোগও আছে, সময়ও আছে, তা বলে ফেলুন না। না, আমাদের এখানে আদালতে যত লোক এসেছেন, আমি এ কথা বলতে পারি, খুব স্পষ্টভাবেই আমি বলতে পারি যে ওনারাই আমায় বলবেন যে দেশের স্বার্থে যেটা বলা উচিত নয় সেটা বলতে হবে না। ওনারাই বলবেন, বলার দরকার নেই। কিন্তু জাজদের মনে হচ্ছে যে সরকার সুপ্রিম কোর্টে জাজদের অ্যাপয়েন্টমেন্টে ইন্টারফেয়ার করতে চাইছে, নিজেদের পছন্দের জাজ অ্যাপয়েন্ট করতে চাইছে। দেখুন, সংবিধানে তো এটা একদম পরিষ্কারই যে জাজেদের অ্যাপয়েন্টমেন্ট 93 অব্দি আ সরকারই করত, তাই না? সংবিধানেও এটাই লেখা রয়েছে, তাই আমি এই বিষয়ে আলোচনা করব না। ওটা সংবিধানেই ক্লিয়ারলি লেখা রয়েছে। এখানে সবাই শিক্ষিত লোকজন রয়েছেন। আপনারা
সংবিধান খুলে দেখে নিন যে জাজদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয় আর কার করা উচিত। 93 তে পরিভাষা বদলানো হয়েছে। তারপর সুপ্রিম কোর্ট নিজে থেকেই সব নিজেদের হাতে নিয়ে নেয় আর কলেজিয়াম তৈরি করে এবং হাইকোর্টের জন্য ৩ টে মেম্বার, সুপ্রিম কোর্টের জন্য ৩ টে মেম্বার আর হাইকোর্টে ওখান থেকে নাম পাঠানোর জন্য ৩ টে মেম্বার কলেজিয়াম। 93 তে এর প্রথম সূচনা হয়েছিল আর 98 এ এটা প্রসার লাভ করে। এই ব্যবস্থাটা কোর্ট অর্ডারের মাধ্যমে বদলে দেওয়া হয়েছিল। আর এতে আমি আর কি বলবো? এটা তো আসলে দেশের লোকেরাই বলবেন যে না, প্রবলেম ঠিক তখনই হয় করেছেন যখন নাকি আপনি ভুল বলেন করেছেন। জাজ ভোটে লড়েন না। তো ওনার তো অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। ঠিক আছে, ভোটে লড়ার দরকার নেই, ওটা তো সংবিধানেই লেখাই আছে। জাজদের ভোটে লড়ার দরকার নেই। অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমেই ওনারা জাজ হবেন। কিছু লোকের বক্তব্য কোথাও না কোথাও অ্যাকাউন্টেবিলিটি থাকাটা দরকার, কারণ এটা গণতন্ত্র। আর গণতন্ত্রে তো কেউ রাজা হন না, যার বিরুদ্ধে প্রশ্ন তোলা যাবে না। গণতন্ত্রে রজতবাবু আমি আপনাকে ক্লিয়ারলি বলতে চাইবো যে, গণতন্ত্রে মালিক হলো একমাত্র জনগণই। আর সংবিধান আমাদের সবচেয়ে এমন এমন একটা গ্রন্থ যেটা সবারই মেনে চলা উচিত। এটা একটা পবিত্র গ্রন্থ। আমি বলেছি যে জাজদের ভোট তো হয় না, কিন্তু জাজরাও এটা ভাবুক যাতে ওনাদের কাজকর্ম ঠিকঠাক হোক, কারণ জনগণ সব দেখছে। আমি এই পরিপ্রেক্ষিতে বলেছিলাম। আর সেই সঙ্গে এটাও বলেছিলেন যে ওই জাজরা সংবিধানকে হাইজ্যাক করে নিয়েছেন। এটা আমি যখন ল মিনিস্টার হইনি, তার আগেও এই আলোচনা হয়েছিল। যখন আমি মন্ত্রী হইনি, অপোজিশন এমপি ছিলাম, তখনও আমি এই কথা শুনতাম যে আ সুপ্রিম কোর্ট কিছু পার্লামেন্টাল পাওয়ার নিজের হাতে নিয়ে নিয়েছে। এটা আমি নতুন কিছু বলছি না। আর এই জিনিস চলেই আসছে, আর ওটাই আজকাল বেশি শোনা যাচ্ছে আরকি। একটা নতুন কথা শোনা যাচ্ছে যে আপনি জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে চাইছেন। কন্ট্রোল করতেই পারব না। আর এইরকম চিন্তাভাবনা করার দরকার নেই। এইজন্য আমি আপনাকে বললাম, মোদিজি ৮.৫ বছরে জুডিশিয়ারির জন্য যা কাজ করেছেন, জাজেদের ফেসিলিটি বাড়িয়ে দিয়েছেন। কোর্ট রুম তৈরি করার জন্য, লয়ারদের হল বানানোর জন্য আগে অনেক কষ্টে ১,০০০-২,০০০ কোটি অনেক কষ্টে পাওয়া যেত। আগামী ৪.৫ বছরে খরচ করার জন্য ৯,০০০ কোটি নিম্ন আদালতে আলাদা ফেসিলিটি সেন্টার বানানোর জন্য এত টাকা বরাদ্দ করে দিয়েছেন। মোদিজির সরকার জুডিশিয়ারির জন্য যা কাজ করেছে, তার অর্ধেকও আগের কোনো সরকার করেনি। তারপরেও আমার বিরুদ্ধে অভিযোগ আনছে আমি নাকি জুডিশিয়ালকে কব্জা করতে চাইছি। এটা চিন্তা করাও ভুল। আর এমনটা যদি কেউ বলেও থাকে, তার চিন্তাভাবনাতে এটা নিশ্চয়ই রয়েছে। কারণ রজতবাবু আপনি হয়তো জানবেন যে কমিটেড জুডিশিয়ারি নিয়ে আর্গুমেন্ট দেশে ১ম বার ইন্দিরা গান্ধীর সময়ে এসেছিল। আর ওই সময় জাজদের সিনিয়রিটিকেও সুপারসেশন করে জুনিয়র জাজকে সিনিয়র জাজ বানানো হয়েছিল। আর এমার্জেন্সি লাগু করা হয়। জুডিশিয়ারিকে ওই সময় কন্ট্রোলে আনা হয়েছিল। আর এখন ওরাই আমাদেরকে বলছে আমরা নাকি জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে চাইছি। আচ্ছা, আপনি আমাকে একটা উদাহরণ দিয়ে দেখান, যেখানে আমাদের সরকার জুডিশিয়ারির কথা মানেনি বা জুডি জুডিশিয়ারিকে ভুলভাবে বা নিচু চোখে দেখানোর মতো কোনো কাজ আমি করে আপনাকে যদি থাকে, উদাহরণ দিচ্ছি। বলুন না যদি কিছু এমন থাকে। কিরণ রিজিজু ল মিনিস্টার, আপনি বলছেন যে জাজদের ভেবেচিন্তে কথা বলা উচিত। জাজেরা জাজমেন্টের ব্যাপারে বলার আগে এদিক ওদিকের কমেন্ট যেন না দেন। একটা পুরনো প্রবাদ আছে যে জাজ স্পিক থ্রু দেয়ার জাজমেন্টস, কারণ কোর্টের রায় যেটা সর্বশেষ হয়, যতক্ষণ না উচ্চ আদালত সেটা রিভিউ না করছে, তো কোর্টের সিদ্ধান্তকেই ফাইনাল মনে করা হয়। সেই জন্য কোর্টেতে যে জাজমেন্ট জজ সাহেব দিয়ে থাকেন, সেটা জাজমেন্টে লিখবেন না আর মুখে অন্য কিছু মন্তব্য করবেন, সেটা কিন্তু সঠিক নয়। এটা তো অ্যাজ এ ল মিনিস্টার বলতেই হবে আমাকে। আপনি ওদের বলছেন যে সুপ্রিম কোর্টের জাজদের বেল অ্যাপ্লিকেশন শোনার কি দরকার? কেন টাইম ওয়েস্ট করেন? না, আমি এমনটা বলিনি যে সুপ্রিম কোর্টে বেল অ্যাপ্লিকেশন শোনার দরকার নেই। আমি বলেছি সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালত, আমাদের দেশের। ওখানে বড় সমস্যাগুলো যেগুলো হয় আর যে কনস্টিটিউশনাল ম্যাটার যেগুলো হয়, সাংবিধানিক সমস্যাগুলো, তাতে যদি বেশি নজর দেয় তো ভালো। আর বেল অ্যাপ্লিকেশন যদি খুব ইম্পোর্টেন্ট বেল হয়, হিউম্যান রাইটস এর ইস্যু হয়, লিবার্টি সংক্রান্ত ইস্যু হতে পারে বা কাউকে ফাঁসি দেওয়ার ব্যাপার হতে পারে,
এইসব সমস্যা যখন হয়, সেই সংক্রান্ত বেল শুনতে পারে। কিন্তু যদি ৪২০ বেল নিয়ে সমস্যা হয়, তাহলে সেও যদি সুপ্রিম কোর্টে যায়, তাহলে সুপ্রিম কোর্টের সময় নষ্ট হবে। এই দৃষ্টিকোণ থেকে আমি কথাটা বলেছিলাম। আমি কখনোই বলিনি যে সুপ্রিম কোর্টের বেল পিটিশন শোনা উচিত নয়। দেখুন, তবেই তো যেসব বড় বড় উকিলরা রয়েছেন তারা বলেন যে ইনি আইনের কিছুই জানেন না। জাস্টিস কৃষ্ণা আইয়ার লিখেছেন, বেল নট জেল ইজ দ্য রুল। রুল নয়। এটা আ আ মনে করা হয় যে এই প্রিন্সিপালে দেখা হয় যে ১ম বেল পাওয়া অধিকার, নয়তো আবার জেল যাবে। এটা একটা লিগ্যাল উইজডম এর একটা কথা। কিন্তু এমন কোনো রুল তো নেই। এখন এটাই তো সুপ্রিম কোর্টের জাজদের মনে হয় যে একজন ব্যক্তি এমন গ্রাম থেকে এসেছেন যেখানে গাড়ি ছিল না, রাস্তা ছিল না, আর ইনি বলে দেবেন ওনাদের কি করতে হবে আর কি করতে হবে না। না, দেখুন, জাজেরা এমন বলেন না। আপনি যেটা বলছেন এটা আ কংগ্রেস আর কিছু পলিটিক্যাল পার্টির বড়, বড় উকিল রয়েছেন। তারা পার্লামেন্ট চালাতে চান, আবার কোর্টও চালাতে চান। তারাই এই ধরনের কথা বা অন্যদের এইসব বলতে উস্কানি দেন। কংগ্রেসের বড় নেতা জয়রাম রমেশ উনি বলছেন যে কিরণ রিজিজু জুডিশিয়ারিকে হুমকি দিচ্ছেন। এটা পয়জন পিল ফর জুডিশিয়ারি, মানে কিরণ রিজিজু বিচার বিভাগের কাছে বিষের বড়ির মতো। আপনি রজতবাবু, ক্যামেরার সামনে তো জাজ সাহেবও কিছুই বলবেন না। আপনি ক্যামেরা বন্ধ করে কখনো কোনো জজের সঙ্গে কথা বলুন। আমার যে কাজকর্ম আর কাজের যে ধরন, যেকোনো জাজকে জিজ্ঞাসা করে দেখুন ওনার আপত্তি আছে কিনা। সমস্ত জাজদের সঙ্গে যখন আমি দেখা করি, আমি ওনাদের এমন রূপে দেখি, মানে যখন দুজন মানুষ দেখা করেন, কেমন কথাবার্তা হওয়া উচিত। আমি কোনো অ্যারোগেন্সি দেখানো বা হুমকি দেওয়ার মতো মানুষ তো আমি নই, তাই না? তাহলে এই কংগ্রেস নিজের মতো ভেবে নিয়ে কেন বলে? এমনটা জাজ কিন্তু বলছেন না। এমনকি জুডিশিয়ারিও বলছে না। এই কথাগুলো কিন্তু কংগ্রেসই বলছে। আপনার আরো একজন বন্ধু আছেন, অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে বিজেপি সমস্ত ইনস্টিটিউশনগুলোকে প্রথমেই তো কবজায় এনে ফেলেছে, সিবিআই, ইডিকে। এখন জুডিশিয়ারির ওপরেও বিচার বিভাগকেও কবজা করতে চাইছেন কিরণ রিজিজু। প্রথমত তো আপনি অরবিন্দ কেজরিওয়াল বাবুর কথা সিরিয়াসলি একেবারেই নেবেন না। উনি মানে এমনি বলতে হয় তো বলে দেন। আর আর ওনার হয়তো মনেও থাকে না উনি এরকম কথা আগে বলেছিলেন। ওই অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলতেন যে, "আমি সংবিধানকে মানি না।" উনি এক প্রকার অ্যানার্কিস্টের আ মানে মানসিকতায় চলেন। আর আজে-বাজে কথা বলেই থাকেন। ওনার আমরা একে অপরের সঙ্গে যখন দেখা করি, উনি যেহেতু মুখ্যমন্ত্রী তাই দেখা করতে হয়, আমাদের মধ্যে কথাও হয়। আমার অবাক লাগে যে কথা বলার সময় ওনাকে একদম ভোলাবালা মনে হয়। কিন্তু বাইরে আসার পর এই ধরনের কথা যে কেন বলেন উনি। আর রাহুল গান্ধী? আর রাহুল রাহুল গান্ধী গান্ধী বলছেন যে আপনি আ আপনি জুডিশিয়ারির ওপর কবজা করছেন, আপনি জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে চান, আর জুডিশিয়ারি আপনার ফেভারেই সমস্ত রায় দেন। আমি আপনাকে একটা কথা বলতে পারি। ওনাকে যে চিঠিতে লিখে দেওয়া হয় যে আ যে কথাগুলো বলতে হবে, ওনার ওনার যে অ্যাডভাইজার রয়েছেন, তিনি যেটা বলে দেন সেটাই উনি বলেন। ওখান থেকে যদি চোখ সরে যায়, উনি ফেঁসে যান। আর আর ওনার পার্টি তখন ওনাকে বাঁচাতে ২৪ ঘন্টা কাজ করতে থাকে। এইজন্য লোকে ওনাকে কি না কি নাম দেন, কিন্তু আমি ওনাকে সম্মান করি। উনি একজন সাংসদ আর কংগ্রেসের লিডার। সেজন্য আমরা সম্মান দিই। কিন্তু উনি যেসব কথা বলে থাকেন, আমার মনে হয় যে এতে বিজেপির কোনো ক্ষতি হয় না। ওনার কথাবার্তায় দেশের ক্ষতি অবশ্যই হয়। আর কপিল সিব্বল, উনি তো ল মিনিস্টার ছিলেন। উনি বলেন যে কিরণ রিজিজু না আইন জানেন, না সুপ্রিম কোর্ট জানেন, না জানেন উকিল কিভাবে কাজ করে, অথচ ল মিনিস্টার হয়ে গেছেন। কপিল সিব্বলজি তো অনেকটাই সিনিয়র। উনি ৪ মাস আগে একটা বক্তব্য রেখেছিলেন। বলেছিলেন যে সুপ্রিম কোর্টের ওপর থেকে ভরসা চলে গেছে। যে মানুষটা বলেন উনি সুপ্রিম কোর্ট মানেন না, তিনি কিনা আমার উপর অভিযোগ চাপাচ্ছেন। ওনার তো এই ধরনের কথা বলার কোনো অধিকারই নেই। যিনি ওনাকে টাকা দেন, তিনি তারই কেস লড়েন আর তার কথাই বলেন। ওনাকে ওনার ইন্ডিপেন্ডেন্ট ভিউ কিছু নেই। আমি বাকি উকিলদের
ঠাট্টা করছি না, কিন্তু শুধু সিব্বল সাহেবের কথাই বলছি। দেখুন, আমি গ্রাম থেকে এসেছি ঠিকই, কিন্তু আমার কাছেও তো চিন্তাভাবনা করার একটা ক্ষমতা আছে। আর মোদিজি বিশ্বাস করেছেন, তার মানে কিছু ভেবেচিন্তেই উনি ভরসা করেছেন, তাই না? হ্যাঁ, কিন্তু বড়, বড় উকিলদের মনে হয়েছে যে আপনি ইংরেজি বলা উকিলদের পেছনে পড়ে আছেন। আপনি বলছেন সুপ্রিম কোর্টেও রিজিওনাল ভাষা ব্যবহার হওয়া দরকার। দেখুন রজতবাবু, আমি এইজন্যই বলছি, আপনারা কেউ ইংরেজি বলতে পারেন, খারাপ ভাববেন না কখনো। যিনি ইংরেজি একটু ভালো বলতে পারেন, উনার কোর্ট ফিজ অনেক বেশি হয়। উনি ২০, ৩০, ৪০ লক্ষ টাকা পেয়ে যান। আর যিনি হিন্দি বলেন, উনি অনেক কম টাকা পান। আমাদের ভারতে এমন প্রথা কেন হবে আমাকে বলুন তো? এইজন্য আমি বললাম হাইকোর্টেও আর সুপ্রিম কোর্টেও রয়েইছে রিজিওনাল ভাষা। ভারতীয় ভাষাতে হিন্দিতে, তামিলে, তেলেগুতে, বাংলাতে, মারাঠি, পাঞ্জাবি যা ভারতীয় ভাষা আছে, সেগুলোতেও কোর্টে কেন বিতর্ক হবে না আমাকে বলুন? ইংরেজিতেই কেন হবে? এইজন্য এইজন্য মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ২০১৫ তে একটা কথা বলেন যে, ভারতীয় ভাষাকে ভারতীয় কোর্টে কিভাবে ব্যবহার করা যাবে, সে ব্যাপারে ভাবনা চিন্তা করা হোক। এর জন্য একটা কমিটি বানানো হয়। জাস্টিস ভোবদে সাহেব, যিনি ভারতের ফরমার চিফ জাস্টিস ছিলেন, ওনার নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়েছে। আমার সঙ্গে কথাবার্তা হয়। আর আমরা একটা ভোকাবুলারি তৈরি করেছি। ডেটা ব্যাংকও তৈরি করছি। আর ভারতীয় ভাষাতে যে যে পয়েন্টস গুলো রয়েছে বা যে মেইন ওয়ার্ড রয়েছে, যেগুলো কমন, মানে কমন শব্দ কিভাবে ব্যবহার হয়, সেগুলো চিহ্নিত করা হচ্ছে। আর আগামী দিনে আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট এই জিনিসটা এগ্রি করবে। চিফ জাস্টিস আ আ ডিওয়াই চন্দ্রচূড় সাহেবও আমার সঙ্গে কথা বলেছেন এবং সুপ্রিম কোর্টের যত পুরনো জাজমেন্ট রয়েছে, তা আলাদা ভাষায় ট্রান্সলেট করে পাবলিকের জন্য এভেইলেবল করা হচ্ছে। আর ধীরে সুস্থে আমরা ট্রান্সলেশনের ব্যবস্থাও করব। আপনারা দেখে থাকবেন যে কোভিডের সময়ও কোর্ট চালু ছিল। কেন? কারণ ওই যে টেকনোলজি, অনলাইন প্রসেস, ভিডিও কনফারেন্স, মানে ডিজিটাল ইন্ডিয়া নিয়ে যে ক্যাম্পেইন রয়েছে, মোদিজি যেটা চালিয়েছেন, ওটার জন্যই আমাদের কোর্টের ব্যবস্থা মজবুত হয়েছে। তবেই তো কোভিডের সময় আমাদের ভারতবর্ষের কোর্ট কন্টিনিউয়াসলি চলছিল। তাই না? দেখুন, বড়, বড় উকিলরা বলছেন যে কিরণ রিজিজু তো প্র্যাকটিস করেননি, উনি তো কোনো টাকা কামাননি। এখন আমাদের পেটে লাথি মারছেন উনি। না, আমি তো চাই যে দেশ যেভাবে এগিয়ে চলেছে, অর্থনৈতিক শক্তিমান হয়ে উঠছে, একদিক থেকে হয়েও গেছে। তো এতে কাজ বাড়বে। আরো বেশি কেস আসবে, আরো বেশি ম্যাটার জুডিশিয়াল রিভিউর জন্য আসবে। তাতেই তো উকিলদের বেশি সুযোগ আসবে। তো উকিলদের আরো বেশি কাজ পাওয়া দরকার। এটাই তো আমার মত। আমি এটার বিপক্ষে যে সমস্ত কাজকর্ম নির্দিষ্ট কিছু অ্যাডভোকেটের কাছে যাচ্ছে। এইজন্য আমি বলেছি যে, মানে সবসময় বলে এসেছি, যারা সিনিয়র লয়ার রয়েছেন, ওনারা নিজেদের কেস যেন জুনিয়রদেরও ভাগ করে দেন। কোভিডের সময়ও কোনো একজন জাজ একদিনে ১ কোটি, ২ কোটি, ৩ কোটি পর্যন্ত রোজগার করেন। একদিনে! একজন লয়ার, জাজ নন। একজন লয়ার। হ্যাঁ। আমি জাজের কথা বলছি না। জাজদের ব্যাপারে বলা উচিতও নয়। এক এক এ একেকজন লয়ার এত টাকা রোজগার করেন। আবার এমন লয়ারও রয়েছেন যিনি দিনে ৳১০ রোজগার করতে পারেন না। এটা কিন্তু ঠিক নয়। এইজন্য আমি বলেছি, সবাই, স্পেশালি যারা ছোট নতুন জুনিয়র লয়ার রয়েছেন, ওনাদের সুযোগ পাওয়া দরকার। তাহলে আদালতে যদি ভারতীয় ভাষাতে আলোচনা হয়, তাহলে সবাই কাজ পাবেন, তাই না? জনতা থেকে কেউ প্রশ্ন করতে চান ল রিলেটেড কিছু? স্যার, এখন অবধি কি কারণে এত সংখ্যক কেস পেন্ডিং রয়েছে আর বেটার সলিউশন কি হতে পারে যাতে ফিউচারে এত কেস পেন্ডিং না থাকে আর যত তাড়াতাড়ি সম্ভব সলভ হতে পারে? প্রায় ৪,৯০,০০,০০০ আশেপাশে আমাদের পেন্ডিং কেস রয়েছে। এটা কম করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সবার ১ম এ টেকনোলজির মাধ্যমে এত যে কেসগুলো রয়েছে, সেগুলো দ্রুত কিভাবে মীমাংসা করা যায়, তার রাস্তা খোঁজা হচ্ছে। ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে, পুলিশ রয়েছে, উকিলদের সময় লাগে, কেসটা সাজাতে হয়। তারপর একটা ডেট পাওয়া যায়, হিয়ারিং হয়, নিষ্পত্তি হয় তারপর। বেশ দীর্ঘ প্রক্রিয়া। দ্বিতীয় যেটা, আমরা অল্টারনেটিভ রাস্তাও খুঁজছি। কেস রয়েছে যেগুলোকে কোর্টে না টেনে নিয়ে গিয়ে মিডিয়েশনের মাধ্যমেও তো মিটিয়ে নেওয়া যায়। অল্টারনেটিভ ডিস্ট্রিবিউট রেজোলিউশন মেকানিজমের যে সূচনা আমরা করেছি, আরবিট্রেশন, কাউন্সিলেশন হোক, গ্রামে তো কিছু জিনিস আছে যেগুলো ফ্যামিলি ম্যাটার, তা কমিউনিটি লেভেলে মিডিয়েশন করে সলভ করা যেতে পারে। কোর্টে যাওয়ার কি দরকার?
তো এই ধরনের অনেক রাস্তা আমরা খুঁজেছি। আর কোর্টের যে আলাদা, আলাদা স্তর রয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার জুডিশিয়ারি সেখানে আমরা কথাবার্তা বলছি এবং আমি এটা মনে করি যেভাবে প্রধানমন্ত্রী সাপোর্ট দিচ্ছেন আর জুডিশিয়ারিও প্রোডাক্টিভ রয়েছে, আমরা সামঞ্জস্য রেখে এই যে পেন্ডেন্সি রয়েছে, তা অবশ্যই আমরা কম করব। আর আপনি একটা কথা বুঝুন যে আজকাল একজন জাজ একদিনে ১০০ টা কেসের নিষ্পত্তি করেন। ২০০ নতুন কেস এসে যায় আবার। তো কেসেস কিন্তু ডিসপোজাল ফাস্ট হচ্ছে। কিন্তু নতুন কেস রেজিস্ট্রেশন তার দ্বিগুণ গতিতে হচ্ছে যে, সেজন্য পেন্ডেন্সি আবার বাড়ছে। কিন্তু কেস ডিসপোজ অনেক ফাস্ট হয়ে গেছে। তবে তা যথেষ্ট নয়। আমাদের গতি আরও বাড়াতে হবে আর পদক্ষেপ গ্রহণ করতে কিরণজি, হবে। সবথেকে বেশি প্রবলেম হয় যখন কেস অ্যাডজর্ন হয়। হ্যাঁ, জনগণ একদম। বলেন তারিখের এই পর এই তারিখ, তারিখের পর তারিখ। এই তারিখটা কম করার জন্যই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ও আমাদের মধ্যে বেশ কিছু লেভেলে কথা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ডেট তাড়াতাড়ি দিতে হবে। হিয়ারিংও দ্রুত করতে হবে এবং এই ব্যাপারে কেউ যেন ডিলে না করে। কখনো, কখনো যেটা হয় উকিল নিজেই ডেট দিয়ে নেন, যাতে কেসটা পরের বার হিয়ারিং করা যায়। আমি কোনো অ্যাজ এ পারসন করছি না। কিন্তু কখনো, কখনো ম্যাটেরিয়াল সাপোর্ট পাওয়া যায় না। কখনো, কখনো ইনভেস্টিগেটররা বলেন যে, "আমি এখনো চার্জশিট তৈরি করিনি।" এরকম অনেক কারণ হয়ে থাকে। কখনো, কখনো উইটনেসও আসে না। উইটনেসকে খুঁজতে হয়। উইটনেস না এলে কেস আবার পোস্টপোন হয়ে যায়। পরের ডেটে চলে যায়। অনেক রকমের ব্যাপার আছে, অনেক কারণ আছে। এই সবকিছু একই, একই সূত্রে বেঁধে একটা সলিউশন বের করা যেতে পারে। এখানে একটা জিনিস সলভ করব তো আরেকটা দ্বিতীয় আবার দেখব যে তারপর তো সেই একই ব্যাপার হয়ে আরেকটা যাবে। ব্যাপার আপনি জাজদের দেখিয়েছিলেন, আপনি বলেছিলেন যে সুপ্রিম কোর্ট, হাই কোর্টে প্রচুর ছুটি থাকে। জাজরা এটা প্রচুর ছুটি নেন। কোর্টে তো আ এটা কিন্তু সত্যি যে কোর্টে ছুটি প্রচুর হয়। ওদের কি এই কথাটা পছন্দ হয়নি? না, না এটা আমি বলিনি। রজতবাবু আপনাকে আমি আবারও ক্লিয়ার করতে চাইব যে আমাদের জনগণের সামনে জুডিশিয়ারি যে কোর্টের জাজরা প্রচুর ছুটি নেন আর ভ্যাকেশনে যান, এটা কিন্তু আমি বলিনি। এই প্রশ্নটা উঠেছিল রাজ্যসভাতে। কংগ্রেসের এমপি প্রশ্ন করেছিলেন যে, "জাজরা এত লম্বা, লম্বা ছুটিতে কেন যান?" তো আমি বলি যে, "এটা প্রথা রয়েছে, এরকম ব্যবস্থাপনা রয়েছে।" আরেকটা কথা আমি আপনাদের বলতে চাইব যে, একজন জাজ কতটা পরিশ্রম করেন, এটা আমরা দেখি না। আমরা সত্যি বলছি আপনাকে। ভারতের একজন জাজ যতটা পরিশ্রম করেন, পৃথিবীতে কোনো জাজ এতটা পরিশ্রম করেন না। অন্যা অন্যান্য দেশে আমেরিকাতে একজন জাজ একদিনে একটাই কেস দেখবে। আর আমাদের একজন জাজ শত, শত কেস দেখে থাকেন। 50-60 কেস তো মিনিমাম হয়ই। তো আমাদের জাজের উপরেও প্রচুর প্রেশার রয়েছে। ছুটির প্রয়োজন হয় কারণ ওনাদেরও একটু রিল্যাক্স করতে হয়, তাই না? ২৪ ঘন্টা কাজ করে যদি একটু না শোন তাহলে কোলাপস করে যেতে পারেন। আর মানুষের তো মানে একটা কাজ করার লিমিটেশন থাকে। ক আমি কতদিন